আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, দীর্ঘ পরিসরে নিরাপত্তা পরিষদের 5 সদস্য এবং জার্মানি এই 6 দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে 2015 সালে ইরান জিসিপিও, যেটাকে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অ্যান্ড অ্যাকশন নামক একটি চুক্তি বলা হয়, সেই চুক্তিটি করা হয়, যার অধীনে আন্তর্জাতিক আণবিক সংস্থা প্রতি 1 সপ্তাহে একবার করে ইরানের যে পরমাণু স্থাপনাগুলো রয়েছে সেগুলো পরিদর্শনের সুযোগ পায়। প্রশ্ন এই জায়গায় কিন্তু উঠতেই পারে যে 24 ঘন্টা ইরানের পরমাণু স্থাপনাগুলো যেই জায়গায় অ্যাক্টিভ ছিল সেই জায়গায় 1 সপ্তাহে একবার আণবিক সংস্থাগুলো পরিদর্শনের মাধ্যমে ইরানকে কি করে নজরদারি করবে, বা ইরানের কিন্তু সুযোগ ছিল ইউরেনিয়াম এনরিচমেন্টের পরিমাণ বাড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু এই জটিল সমস্যার যুগান্তকারী সমাধান আন্তর্জাতিক আণবিক সংস্থা স্ক্রিনে বর্তমানে আপনারা যে ক্যামেরাটি দেখছেন এই ক্যামেরার মাধ্যমে করে, যেটা ইরানের মোটামুটি সকল পারমাণু স্থাপনায় তারা সংযোজন করে এবং 24 ঘন্টায় এই ক্যামেরাগুলো অ্যাক্টিভ ছিল এবং যুক্তরাষ্ট্রের যে প্রধান সদর দপ্তর রয়েছে আন্তর্জাতিক আণবিক সংস্থার, তার কাছে 24 ঘন্টায় সিসিটিভি ফুটেজ ইরানের পরমাণু স্থাপনাগুলোর প্রেরণ করত এবং এগুলো টেম্পার করা কোনোভাবেই সম্ভব নয়। যদিও জাপানের বিখ্যাত কোম্পানি ক্যানন, সনি এবং যুক্তরাষ্ট্রের যে ফিলার সিস্টেম রয়েছে যৌথভাবে এই ক্যামেরাগুলো তৈরি করেছে, তবে এই ক্যামেরাগুলো তার যে র ফুটেজ রয়েছে সেটা এনক্রিপ্টেড সিস্টেমের মাধ্যমেই কিন্তু স্যাটেলাইট প্রোগ্রামের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রেরণ করা হতো। আর এই জায়গায় কিন্তু ইসরায়েল সুযোগটা পেয়েছে। দেখুন, এই ক্যামেরার মাধ্যমে যেই র ফুটেজগুলো যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক আণবিক সংস্থার কাছে যেত যেই স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে, সেই স্যাটেলাইট সিস্টেমের একটি রিসিভার বহু আগেই ইসরায়েলের কাছে ছিল। মানে ইরানের পরমাণু স্থাপনায় যা কিছু হতো, যা কিছু ঘটতো 24 ঘন্টায় এই ক্যামেরার মাধ্যমে ইসরায়েল নিজেই নজরদারি করত। আর এই কথা আমি বলছি না, ইরান সরাসরি এই অভিযোগ এইবার প্রমাণ করে আন্তর্জাতিক আণবিক সংস্থার বিরুদ্ধে প্রমাণ করে দিয়েছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, মাসখানেক পূর্বে ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টার রয়েছে সেখানে গোপন একটি অভিযান চালাতে সক্ষম হয়েছিল ইরানের গোয়েন্দা সংস্থা। আর সেখান থেকে কিন্তু বিপুল পরিমাণে ডাটা কালেকশন করা হয়। আর সেই ডাটা কালেকশন থেকে নিশ্চিত হওয়া যায় যে এই ক্যামেরাগুলো সরাসরি ইসরায়েলকে বিভিন্ন তথ্য প্রোভাইড করে এবং আন্তর্জাতিক আণবিক সংস্থাও যত ধরনের তথ্য কালেক্ট করে এই ইরান থেকে সকলগুলো ইসরায়েলকে প্রোভাইড করে। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, বাংলাদেশের যে পরমাণু স্থাপনা রয়েছে সেটাও কিন্তু আন্তর্জাতিক আণবিক সংস্থার অধীনে নজরদারিতেই করা হচ্ছে। সরাসরি এটাও কিন্তু সত্য যে মুসলিম দেশ হওয়ার কারণে আমাদের বাংলাদেশের যে পরমাণু স্থাপনার যে তথ্য রয়েছে সেটাও কিন্তু আন্তর্জাতিক আণবিক সংস্থার মাধ্যমে ইসরায়েলের কাছে চলে যায়। নিজের স্বার্থ নিজেকেই দেখতে হবে, নিজের স্বার্থে কোনো ধরনের ছাড় দেওয়া চলবে না। আর এই জন্যই নজিরবিহীনভাবে ইরান এবার তার দেশের ভেতর আন্তর্জাতিক আণবিক সংস্থার বিরুদ্ধে নতুন একটি আইন পাশ করেছে। তাকে সরাসরি আইনি কাঠামোর অধীনে নিষিদ্ধ করা হয়েছে। গতকালকে ইরানের পার্লামেন্ট থেকে এই আইনটি পাশ করা হয়। নতুন এই আইনের অধীনে আন্তর্জাতিক আণবিক সংস্থার যিনি প্রধান রয়েছেন গোরসি, তাকে ইসরায়েলের মোসাদের এজেন্ট হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে এবং তাকে ইরানে প্রবেশ করা তো দূরের কথা, ইরানের সীমান্তের কাছে যদি দেখা যায় সরাসরি গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক আণবিক সংস্থার সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করে ইরান নতুন উদ্যমে তার পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। দেখুন, পূর্বে আন্তর্জাতিক আণবিক সংস্থার কোনো সদস্য ইরানের প্রবেশের কালে কোনোভাবেই কিন্তু ইসলামী বিপ্লবী গার্ডের অনুমতি নিতে হতো না। তবে নতুন আইনের অধীনে এখন ইরানের আণবিক সংস্থার হাতে কোনো ক্ষমতা থাকবে না। সরাসরি সেই ক্ষমতা ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি এবং ইসলামী বিপ্লবী গার্ডের হাতে চলে গেছে। তাদের অধীনে এখন সকল ক্ষমতা চলে গেছে। ইরানের পার্লামেন্টের এই সিদ্ধান্তের পর এবং নতুন আইনের পর জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং যুক্তরাষ্ট্র। বিশেষ করে যুক্তরাষ্ট্রের অভিযোগ হলো যে ইরান আন্তর্জাতিক আণবিক সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাদের যে পারমাণবিক বোমার উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে সেই ধাপে নতুন করে অগ্রগতি অর্জন করেছে এবং দ্রুত গতিতেই কিন্তু তারা সেই দিকে ধাবিত হবে, যেহেতু এখন নজরদারির আর কোনো সুযোগ নেই। ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আগামী 1 মাসের সময় দিয়েছেন, যে 1 মাসের মধ্যে ইরানের এই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে এবং আন্তর্জাতিক আণবিক সংস্থার সঙ্গে আবার আগের ন্যায় যে কার্যক্রম রয়েছে সেটা শুরু করতে হবে। আর যদি শুরু না করা হয় তাহলে ইরানের ভেতর সামরিক পদক্ষেপের মাধ্যমে আবার বোমা ফেলবেন তিনি। সরাসরি এই ঘোষণাই কিন্তু তিনি দিয়েছেন এবং ইস্যুটিকে কেন্দ্র করে নেক্সট লেভেলের যে পরিকল্পনা বাস্তবায়ন সেটা সুনিশ্চিত করার জন্য ইসরায়েলের সঙ্গেও বৈঠক চলছে।
চলছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটে ইরানের পরমাণু সংস্থার যিনি প্রধান রয়েছেন মাহমুদ ইসলামী, তিনি তার বক্তব্যে বলেন, শত্রুরা যদি মনে করে তেহরানে বোমা মেরে ইরানের পরমাণু শিল্পকে শেষ করা যাবে, প্রকৃতপক্ষে সেটা সম্ভব নয়। ইরানের পরমাণু কাঠামো এবং পরমাণু কৌশল অনেকটা দৃঢ়, এটাকে এত সহজে নিবৃত করা যাবে না। ইরানের এই শক্তিশালী সিদ্ধান্ত এবং যুক্তরাষ্ট্রের কৌশলগতভাবে চাপ সার্বিক বিষয়ে জিনিসটা প্রমাণিত যে দ্বিতীয় ধাপের সংঘর্ষ অবশ্যই একেবারে অনিবার্য। আর এমতো অবস্থায় ইউক্রেনে যুক্তরাষ্ট্রের যে অস্ত্রের সাপ্লাই রয়েছে, বিশেষ করে মিসাইল এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার, সেটা বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। জরুরি ভিত্তিতে ইউক্রেনে সেই সকল অস্ত্র প্রেরণ না করে দ্বিতীয় ধাপের লড়াইয়ের জন্য সেই সকল অস্ত্র ইসরায়েলে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সরকার জরুরি ভিত্তিতে ইসরায়েলের ভেতর $510 মিলিয়ন বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ যে আর্মসের সাপ্লাই রয়েছে সেটা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্প নিজের ক্ষমতা বলে ইউএস কংগ্রেসকে পাশ কাটিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন এবং দ্রুত গতিতে ইসরায়েলের ভেতর এই অস্ত্রের ডেলিভারি চলছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলের ভেতর $510 মিলিয়ন অস্ত্রের এই জরুরি সাপ্লাই দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র এখন তার নিজস্ব কার্গো বিমান নয়, শুধু জার্মানি এবং পশ্চিমা বিশ্বের অন্যান্য কার্গো বিমানগুলোকে ব্যবহার করছে এবং ইসরায়েলের ভেতর মোটামুটি প্রতিদিনই বিপুল পরিমাণের কার্গো প্লেন সাইপ্রাস থেকে আসছে এবং বিপুল অস্ত্র তারা এই জায়গায় ইসরায়েলে মজুত করছে দ্বিতীয় ধাপের লড়াইয়ের জন্য। এবং ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের যে দুঃসাহস করেছিল ইসরায়েল, তার একটি বড় ধরনের ধাক্কা তারা খেয়েছে। B-2 বম্বারের মাধ্যমে ইরানের পরমাণু স্থাপনায় যে বাংকার ব্লাস্টার বোমা ফেলে পরমাণু স্থাপনা ধ্বংসের যে কৌশল ছিল যুক্তরাষ্ট্রের, সেটা বড় ধরনের সফলতা পায়নি। যদিও তারা বম্বিং করতে সক্ষম হয়েছে, তবে তারা এই দাবিটি করতে সক্ষম হয়নি যে ইরানের পরমাণু ক্যাপাবিলিটি সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে। এমনকি তাদের পালিত যে আন্তর্জাতিক আণবিক সংস্থা রয়েছে, তারা বলেছে যে ক্ষয়ক্ষতি হয়েছে এই হামলায় মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ইরান সেটা রিকভার করে ফেলবে এবং পূর্ণ মাত্রায় আগের থেকেও শক্তিশালীভাবে পরমাণু স্থাপনার যে কার্যক্রম রয়েছে সেটা চালিয়ে যেতে সক্ষম হবে। আর এই সকল কিছুর মাঝে আন্তর্জাতিক আণবিক সংস্থার সঙ্গে সম্পূর্ণভাবে সম্পর্ক ছিন্নের যে আইনি কাঠামোর ঘোষণা সেটা দিল ইরান। আর এই সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় কিন্তু সামরিক বিশেষজ্ঞরা একমত পোষণ করছেন যে যুদ্ধবিরতির নামে বর্তমানে যে সময়টা চলছে সেটা ইরান এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই তিন পক্ষের মূলত প্রস্তুতি নেওয়ার সময়। তিন পক্ষই চূড়ান্তভাবে আরও শক্তিশালীভাবে প্রস্তুতি নিচ্ছে যাতে আরও শক্তিশালীভাবে একে অন্যকে মোকাবেলা করা যায়। এখন দেখার বিষয় যে চূড়ান্তভাবে সেই যুদ্ধের যে সংঘর্ষের যে ঘটনা সেটা কখন বেজে ওঠে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।